জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। কলকাতা ফুটবল লিগে জয় ফিরল মোহামেডান স্পোর্টিং। কল্যাণীতে পাঠচক্রকে 2-1 গোলে হারিয়ে দেয় সাদা কালো ব্রিগেড। ম্যাচের 20 মিনিটে গোল করে এগিয়ে যায় মোহামেডান। ফের একবার দলের হয়ে গোল করলেন ইসরাফিল দেওয়ান। দ্বিতীয়ার্ধে 49 মিনিটে সমতা ফেরায় পাঠচক্র। দলের হয়ে গোল করে যান দেবাশিস হালদার। একসময় মনে হচ্ছিল ফের একবার পয়েন্ট নষ্ট করতে চলেছে মোহামেডান। ঠিক সেই সময় ইনজুরি টাইমে পেনাল্টি পায় সাদা কালো শিবির। গোল করতে ভুল করেননি মোহিতোষ রায়। ম্যাচ জিতে স্বস্তিতে মোহামেডান শিবির। খুব ভালো রেখেছে। গোল মোহিতোষ এই মুহূর্তে গোল করে মোহামেডান স্পোর্টিংকে এগিয়ে দিতে। দেখুন অ্যাকশনটা দেখিয়েছে, বাঁ দিকে ডান দিকে প্লেসমেন্ট, অর্থাৎ খুব ভালো গোল, ফিল্ড গোল। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ ড্র করেই ফিরবে মোহামেডান স্পোর্টিং। সেখান থেকে 3 পয়েন্ট পেয়ে ম্যাচ জেতায় সুপার সিক্সের দরজা সাদা কালো শিবিরের কাছে অনেকটাই খুলে গেল বলে মনে করছেন ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। স্বস্তি, যেহেতু 13 পয়েন্ট হয়ে গেছে আমাদের এবং 18-19 পয়েন্ট হলে সেটা সুপার সিক্সের জন্য সঠিক হবে। ড্র করতে বসা ম্যাচ শেষ পর্যন্ত জিতে হাসতে হাসতে ড্রেসিং রুমে ফিরল মোহামেডান। ম্যাচ সেরা হয়ে দলের অধিনায়ক তন্ময় ঘোষ স্বীকার করলেন তাদের স্বস্তির কথা। আমরা যখন 1 গোলে জিতছিলাম তখন হাফ টাইমে আমি ড্রেসিং রুমে গিয়ে বলেছিলাম যে এই ম্যাচটা লস করা যাবে না, কারণ আমরা লাস্ট ম্যাচ লস করেছি ইউনাইটেডের সাথে। তো এই ম্যাচটা আমাদের কাছে জেতা খুব ইম্পর্টেন্ট ছিল, আর লাস্ট পর্যন্ত জিতে মাঠ ছাড়ছি, খুব ভালো লাগছে। তরুণ ফুটবলারদের নিয়ে মোহামেডানের বিরুদ্ধে সমতায় ফিরেও শেষ পর্যন্ত ম্যাচ হারায় খুশি নন পাঠচক্রের কোচ লালকমল ভৌমিক। যদিও রেফারির প্রতি তার কোনো ক্ষোভ নেই, জানিয়ে দিলেন প্রাক্তন এই ফুটবলার। জিনিসটা আমাদের প্রতি ম্যাচেই হচ্ছে, মানে ল্যাক অফ ইম্যাচুরিটি। যেই গোলগুলো ওখানে কনভার্ট করলে আমরা 3 পয়েন্ট পেতাম, লাস্টে একদম মানে শিশু সুলভ করে একটা পেনাল্টি করিয়ে দিল। 2-1 হেরে গেলাম যখন ওরা 10 ম্যান ডাউন। ফার্স্ট হাফে গোল খেলে একরকম ছিল, 10 ম্যান ডাউন আমরা ডমিনেট করছি, খেলা হচ্ছিল। ছোটো ছোটো মিস্টেকে আমি প্রতিদিনই টিম লুজ করছি। তো রেফারি ঠিক আছে, আমার প্লেয়ার নিজের নাটক করে শুয়েছে, 14 মিনিট দিয়েছে, কিছু বলার নেই। এগুলো খেলার সময় আমাদের চলে আসে, কিছু বলার নেই। রেফারি নিয়ে কোনো কমপ্লেন নেই। গোল করে মোহামেডান এগিয়ে যাওয়ার পরেও পেনাল্টি গোলে তাদের বিরুদ্ধে সমতায় ফিরেছিল পাঠচক্র। আর তারপরেই রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেন মোহামেডান কোচ হাকিম সেনগেন্ডো। খেলা শেষে তিনি সরব হলেন রেফারির বিরুদ্ধে। গত 3 বারের লিগ চ্যাম্পিয়ন কিন্তু মোহামেডান কোচ হাকিম সেনগেন্ডো এবার টানা 4র্থবার কলকাতা লিগ ক্লাবকে এনে দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান সাদা কালো সমর্থকরা। চলতি কলকাতা লিগে তার দলের পারফরমেন্স একদম পেন্ডুলামের মতো দুলছে। কোনো ম্যাচে দুর্দান্ত খেলে জয়, আবার কোনো ম্যাচে পয়েন্ট হারাতে হচ্ছে। বৃহস্পতিবারও নৈহাটিতে ইসরাফিল দেওয়ান গোল করে এগিয়ে দিলেও পাঠচক্র সমতা ফিরিয়েছিল, যার ফলে কোচের বিরুদ্ধে গ্যালারিতে তৈরি হচ্ছিল নানা ক্ষোভ। সেই সময় রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখে বাইরে যেতে হয় মোহামেডান কোচকে। কি হয়েছিল তা নিয়ে ম্যাচের পর জি 24 ঘন্টার সামনে অকপট কোচ হাকিম। The referee, I appeal because same offense, my player is kicked. Referee didn't say anything. Same offense, the same player, another player of the next team is hit in the same way. Ball is in transition, and he gives a card. I said, no, my friend, why you don't call that same foul? Why you only call this side? Likewise, in the penalty, it happened. Over there, he gave a penalty on the other side. On our side, when the hand is clearly off the body, and he refused to give the penalty.
রেফারি নিয়ে তার ক্ষোভের মাঝেই মোহামেডান কোচের দাবি যে তাদের আরও একটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। এদিন হারলেই অনিশ্চিত হয়ে পড়ত মোহামেডানে তার কোচিং করানো। তাই মাঠের বাইরে চলে যাওয়ার পরেও স্টেডিয়ামের ছাদ থেকে নজর রাখছিলেন ম্যাচের দিকে। শেষ পর্যন্ত মোহিতোষের পেনাল্টি গোলে জিতে ফেরায় থমথমে মুখেও সন্তুষ্টি প্রকাশ করলেন মোহামেডান কোচ। Football is a game of mistakes. I accept that referees are also human beings, but once it comes to something that there is consistency in mistakes, I don't know, what should we do now? Should we just sit back and not have any... নিজে লাল কার্ড দেখলেও কোচ হাকিম সেঙ্গেন্ডো শেষ পর্যন্ত 3 পয়েন্ট নিয়ে ফিরছেন, আর এটাই তার স্বস্তি তার ড্রেসিং রুমে। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। এদিকে শুক্রবার কলকাতা ফুটবল লিগে ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে। ঘরের মাঠে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে কিবু ভিকুনার দল। বর্তমানে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার ক্লাব। এই ম্যাচ জিতে সুপার সিক্সের দিকে আরও এক পা বাড়িয়ে রাখতে চাইছে ডায়মন্ড হারবার। বর্তমানে 5 ম্যাচে 13 পয়েন্ট জবি জাস্টিনদের। এবার দেখে নেব ফুটবলের আরও অন্যান্য কিছু খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। আজ ডুরান্ড কাপের উদ্বোধন নিয়ে সাংবাদিক সম্মেলন হয়ে গেল ফোর্ট উইলিয়ামে। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। 27 জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, চলবে 31 অগস্ট পর্যন্ত। প্রথমবার দেশের 4টি রাজ্য জুড়ে খেলা হবে ডুরান্ড কাপে। আইএসএল এর সবকটি দল ছাড়াও আরও বেশ কিছু দল খেলবে বিভিন্ন গ্রুপে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান যে সমস্ত রকম সাহায্যের হাত বাড়ানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও চান ক্রীড়ার প্রসার হোক। Army এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, উই আর জয়েন্টলি অর্গানাইজ দিস টুর্নামেন্ট। শুধু খেলা নয়, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে বাকি যা যা দরকার সবটাই আমাদের সরকার করেন। তার কারণ এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট আমাদের বাংলায় পরপর 5 বছর হচ্ছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী, ফুটবলপ্রেমী মুখ্যমন্ত্রী, তিনি দরাজ হাতে আমাদের বলেছেন যে সর্বতোভাবে সাহায্য করতে এবং এগিয়ে আসতে, তার জন্য যাতে আমরা টুর্নামেন্টকে ভালো করে করতে পারি। শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। আজ ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন সন্তোষ ট্রফি এবং রঞ্জি ট্রফিতে বাংলায় সাফল্য আসেনি। ডুরান্ড কাপের উদ্বোধনে এসে বাংলার ক্রিকেট এবং ফুটবলের 2 প্রতিষ্ঠান যথাক্রমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে নিজের হতাশা প্রকাশ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, বাংলা সন্তোষ ট্রফি এবং রঞ্জি ট্রফি 2 ক্ষেত্রেই দীর্ঘদিন কোনো সাফল্য পায়নি। আজকে ভারতীয় ফুটবল 125তম স্থান, এরকম বাজে রেকর্ড আমার মনে হয় সম্প্রতি আপনারা ফুটবল যারা কভার করেন, সম্প্রতি 2 দশকে এরকম জায়গায় ভারতীয় ফুটবল আসেনি। আমরা 102, 103, খুব বেশি হলে 108-9-এর মধ্যে রান করছিলাম। এই মুহূর্তে আমাদের পজিশন হচ্ছে 125। ফলে ভারতীয় ফুটবলকে যদি আবার এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বাংলার ফুটবলকে এগোতে হবে। রাজ্যের 2 ক্রীড়া সংস্থা স্বশাসিত বলে তাদের কাছে খেলাধুলোর প্রসারে রাজ্য সরকার শুধু আবেদন করতে পারে, যা তিনি একাধিকবার করেছেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আমি তো সবার সঙ্গেই কথা বলেছি এবং বারবার তাদের জানিয়েছি, এগুলো স্বশাসিত সংস্থা, আইএফএ বলো, সিএবি বলো, তারা স্বশাসিত সংস্থা। আমরা রাজ্য সরকার এখানে কিছু করতে পারি না, আমরা আবেদন করতে পারি। আমি বারবার সেই আবেদনই করছি। ফের কবে গরিমা ফিরবে বাংলার ক্রিকেটের এবং ফুটবলের, সেদিকেই তাকিয়ে সবাই। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, রিপোর্ট জি24 ঘন্টা। 28 জুলাই শহরে আসছেন মোহনবাগানের প্রধান কোচ হোসে মলিনা। তার 3 সহকারীকে বেছে নিয়ে শহরে পা দেবেন তিনি। সহকারী কোচ হিসেবে মলিনার সঙ্গে কাজ করবেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। লা লিগার ক্লাব ভিলারিয়ালের মতো বেশ কয়েকটি ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ইগরের। মোহনবাগানের গোলকিপার কোচ হিসেবে দেখা যাবে হোসে মার্টিনেজ নিয়নকে। ফিটনেস কোচ হিসেবে দেখা যাবে সার্জিও গার্সিয়াকে। বিদেশি কোচের পাশাপাশি ভারতীয় সহকারী কোচের পদে ফেরানো হচ্ছে বাস্তব রায়কে।
এদিকে আইএফএ-কে চিঠি দিল মোহনবাগান। কলকাতা ফুটবল লিগে একটি বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ মোহনবাগানের। তাদের অভিযোগ, সাম্প্রতিক অতীতে ডার্বি না করার আবেদন জানিয়েছিল, কিন্তু তাতে কর্ণপাত করেনি আইএফএ। লিগের সূচি আবার নতুন করে করার আবেদন মোহনবাগানের। তারা দাবি করেছেন যে যাতে কোনো বিশেষ দলকে সুবিধা না দেওয়া হয়। এবার দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। 26শে জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স, শেষ হবে 11ই অগস্ট। 35টি ভেন্যুতে মোট 329টি ইভেন্ট জুড়ে রয়েছে 32টি খেলা, থাকবে 758টি সেশন। এবছর প্যারিস অলিম্পিক্সে মোট 10,500 অ্যাথলিট অংশগ্রহণ করবেন। আর এই প্রথম অলিম্পিক্সে পুরুষ এবং মহিলা অ্যাথলিটদের সংখ্যা সমান, থাকবেন 45,000 ভলেন্টিয়ার। এবছর প্রথম ব্রেক ডান্সকে খেলা হিসেবে অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যারিস অলিম্পিক্সে এবছর মোট 117 জন ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছেন 70 জন পুরুষ এবং 47 জন মহিলা অ্যাথলিট। 16টি ইভেন্টে অংশ নেবে ভারত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কবে এবং কোন কোন ইভেন্টে অংশ নিতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। এক নজরে দেখে নেব কবে এবং কোন ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা খেলতে নামছেন। 27শে জুলাই ব্যাডমিন্টনের গ্রুপ পর্বের ম্যাচ আছে ভারতের। তাছাড়া শুটিংয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হকিতে ম্যাচ রয়েছে ভারতের। 28শে জুলাই ব্যাডমিন্টনের গ্রুপ পর্যায়ের ম্যাচের পাশাপাশি রয়েছে তীরন্দাজিতে দলগত পদকের ম্যাচ। শুটিংয়েও পদক ম্যাচ রয়েছে ভারতের। 29শে জুলাই তীরন্দাজির দলগত পদক ম্যাচ রয়েছে ভারতের। রয়েছে ব্যাডমিন্টনের গ্রুপ পর্বের ম্যাচ। হকিতে রয়েছে ভারত আর্জেন্টিনা ম্যাচ। 30শে জুলাই ব্যাডমিন্টন গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে ভারতের। আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে ভারতের ম্যাচ। শুটিংয়ে পদক ম্যাচ রয়েছে ভারতের। ভারতের ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে 31শে জুলাই। সেদিনই রয়েছে শুটিংয়ের পদকের ম্যাচ। 1 আগস্ট ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে ভারতের। হকিতে বেলজিয়ামের বিরুদ্ধে নামবে ভারত। অন্যদিকে শুটিংয়ে পদক ম্যাচ রয়েছে ভারতের। 2 আগস্ট অ্যাথলেটিক্সে নামবে ভারত। হকিতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে নজর থাকবে। জুডো রোয়িংয়ে পদক ম্যাচ। 23 আগস্ট তীরন্দাজিতে পদকের ম্যাচ রয়েছে ভারতের। ব্যাডমিন্টন, রোয়িং, শুটিং এবং টেবিল টেনিসের পদক ম্যাচ রয়েছে ভারতের। 4 আগস্ট তীরন্দাজি, ব্যাডমিন্টন, গলফ, শুটিং এবং টেবিল টেনিসের পদক ম্যাচ রয়েছে ভারতের। 5 আগস্ট ব্যাডমিন্টন এবং শুটিংয়ে পদক ম্যাচ রয়েছে ভারতের। 6 আগস্ট সেলিং এবং কুস্তির পদক ম্যাচ রয়েছে ভারতের। 7 আগস্ট ভারতের কুস্তির পদক ম্যাচ রয়েছে। 9 আগস্ট বক্সিং, অ্যাথলেটিক্স এবং কুস্তির পদক ম্যাচ রয়েছে ভারতের। 10 আগস্ট বক্সিং, অ্যাথলেটিক্স, গলফ এবং টেবিল টেনিসের পদক ম্যাচ ভারতের। 11 আগস্ট বক্সিং এবং কুস্তির পদক ম্যাচে নামবে ভারত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। টোকিও অলিম্পিক্সে 7টি পদক জিতেছিল ভারত। আর এবার প্যারিস অলিম্পিক্সে অ্যাথলিটদের থেকে আরও বেশি পদকের আশায় দেশবাসী। এক নজরে দেখে নেব ভারতের কোন কোন ক্রীড়াবিদের দেশের জন্য পদক জেতার সম্ভাবনা উজ্জ্বল। বেজে গেছে প্যারিস অলিম্পিক্সের দামামা। টোকিও অলিম্পিক্সে ভারত সর্বকালের সেরা রেকর্ড করেছিল। টোকিওতে 7টি পদক পেয়েছিল ভারত। এবার প্যারিসে কি টোকিওর রেকর্ড ছাপিয়ে যেতে পারবে ভারত? কারা জিততে পারেন পদক, চলুন দেখে নেওয়া যাক। অলিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছিলেন তিনি। বর্তমানেও নীরজ রয়েছেন দুরন্ত ফর্মে। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ডায়মন্ড লিগেও সোনা জিতেছেন তিনি। টানা তৃতীয়বার অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে প্যারিসে নামছেন ভারতের পিভি সিন্ধু। তিনি যদি এবার পদক জিততে পারেন, সেক্ষেত্রে ইতিহাস করবেন হায়দ্রাবাদী তরুণী। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে পরপর 3টি অলিম্পিক্সে পদক জিতবেন সিন্ধু। এর আগে রূপো এবং ব্রোঞ্জ জিতেছেন তিনি। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ, রেঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি এখন বিশ্বের 1 নম্বর। মালয়েশিয়ান ওপেন এবং ইন্ডিয়ান ওপেনে হেরে গেলেও ফরাসি ওপেন এবং থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হন তারা। নিজেদের সেরা ফর্মে খেলতে পারলে এই জুটি থেকে একটি পদকের আশা করতেই পারে ভারত। বক্সিংয়ে 69 কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন লাভলিনা।
তবে এই বিভাগ অলিম্পিক্সে আর নেই। এখন লাভলিনা খেলেন 75 কেজি বিভাগে। গত বছর এই বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। ফের একবার ভারতকে অলিম্পিক্সে পদক এনে দিতে পারেন কিনা সেদিকেই সবার নজর থাকবে। টোকিও অলিম্পিক্সে 49 কেজি বিভাগে ভারোত্তোলনে রূপো জিতেছিলেন মীরাবাই চানু। তার আগে 2017 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। অনেকদিন আগে থেকেই প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। যদি তিনি পুরোপুরি সুস্থ থাকেন তাহলে মীরাবাই থেকে একটি পদকের আশা করতেই পারে ভারত। হকিতে অলিম্পিক্সে মোট 8 বার সোনা জিতেছে ভারত। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় দল। গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ থেকে 4টি দল যাবে পরের রাউন্ডে। গ্রুপের বাধা টপকাতে পারলে ভারতের পদক জয়ের আশা থাকছে বলেই মত হকি মহলের। এছাড়াও ব্যাডমিন্টনে লক্ষ্য সেন, শুটিংয়ে মনু ভাকর, বক্সিংয়ে নিখাত জরিন, তীরন্দাজিতে দীপিকা কুমারী, টেবিল টেনিসে মনিকা বাত্রার দিকে আলাদা করে নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্যারিস অলিম্পিক্সে নামছেন 10,000-এরও বেশি অ্যাথলিট। তবে এই 10,000 অ্যাথলিটের মধ্যে রয়েছেন এমন কিছু অ্যাথলিট যারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে চলেছেন। এবারের অলিম্পিক্সেও সেই সব অ্যাথলিটের দিকে নজর থাকবে। প্যারিস অলিম্পিক্সে যে 4 বিদেশির দিকে নজর থাকবে তারা হলেন কিংবদন্তি মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস। অলিম্পিক্সের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা। তার দখলে রয়েছে 7টি অলিম্পিক্স পদক। মার্কিন সাঁতারু কেটি লেডেকি মেয়েদের সাঁতারে সর্বকালের সেরা। কেটির দখলে আছে 7টি অলিম্পিক্স সোনা। সুইডেনের পোল ভল্ট চ্যাম্পিয়ন মুন্ডো ডুপ্লান্টিস টোকিওতে সোনা জিতেছিলেন। বিশ্ব রেকর্ডের মালিক ডুপ্লান্টিস এবারও হট ফেভারিট। জামাইকার অ্যাথলিট শেলি অ্যান ফ্রেজার প্রাইস 38 বছর বয়সী স্প্রিন্টার শেলি অ্যানের দখলে রয়েছে অলিম্পিক্সে 3টি সোনা, 4টি রূপো এবং 1টি ব্রোঞ্জ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের তীরন্দাজিতে ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে পুরুষ এবং মহিলাদের বিভাগে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করল ভারতের 3 মহিলা তীরন্দাজ দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর প্রত্যেকেই সেরা 32-এর মধ্যে শেষ করেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে ধীরাজ, তরুণদীপ ও প্রবীণ চতুর্থ, 14তম এবং 39তম স্থানে রয়েছেন। 26-এ শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স, আর তার আগে অনুশীলনে খোশ মেজাজে ভারতীয় হকি দল। হকি নিয়ে আত্মবিশ্বাসী হার্দিক, মনদীপরা। मैं बोल सकता हूँ जैसे कि पीछे जैसे हरमन है, हरमन के साथ मेरा कॉम्बिनेशन काफी बन जाता है। तो आगे जब फॉरवर्ड है मनदीप के साथ हो गया, अभिषेक हो गए और भी प्लेयर हैं जिनके साथ मतलब अच्छा मेरा कॉम्बिनेशन बन। देखो अगर टीम की बात कर रहे हैं तो आई थिंक अंडरस्टैंडिंग एक के साथ नहीं होती, सारी टीम के साथ ही होती है। अगर आप एक के साथ ही रखोगे तो बाकी टीम मेंबर्स भी उनके साथ भी आपको बनानी पड़ती है। ये एक सेम गेम है तो आई थिंक सभी के साथ अंडरस्टैंडिंग बहुत जरूरी है। ऐसा मेरे मुँह से नीलकांता शर्मा है, उसके साथ शुरू एक जूनियर टीम से खेलते हुए आ रहे हैं, उसके साथ बॉन्ड मेरा बहुत अच्छा शुरू मोस्टली सबके साथ अच्छा है क्योंकि अब काफ़ी साल से मैं इधर हूँ। अब सारे प्लेयर हमारे इधर ही हैं सारे ना, तो बॉन्ड सबके साथ अच्छा बना हुआ है। हाँ, तो क्योंकि अब कॉल करके खेलते हैं, बात करके खेलते हैं तो पता होता है कैसे क्या करना है। तो मेरा सबसे ज़्यादा बेस्ट है जो हम मैच से पहले बात भी करते हैं कांता हारते तो कांता बोलते कांता ऐसे करेंगे बोला चिंता में हरमन आई थिंक ही नो भी वेरी वेल। मेरे लिए वो मेरा बड़ा भाई है, उसके लिए मैं उसका छोटा भाई। টি-20 সিরিজের পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের সাফল্যের পর শ্রীলঙ্কা সফরেও দল ভালো পারফর্ম করবে বলে আশাবাদী সহ অধিনায়ক শুভমন গিল। এই সফর থেকেই কোচ হিসেবে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন গৌতম গম্ভীর। একজন ক্রিকেটারের থেকে তার কি প্রত্যাশা সেটা পরিষ্কার করে দিয়েছেন বলে জানিয়েছেন শুভমন। मेरा फर्स्ट टाइम है, मैं उनके साथ काम कर रहा हूँ, बट जो भी मैंने उनके बारे में सर अभी जो 2 सेशन में जो भी उन्होंने मुझे चीज़ें बताई, आई थिंक जो उनकी इंटेंट और कम्युनिकेशन है वो काफ़ी क्लियर रहती है कि वो किस प्लेयर से क्या चाहते हैं और किस चीज़ों के ऊपर जो हमारा काम करने वाला है उस चीज़ में जो उनकी कम्युनिकेशन है वो बहुत ही क्लियर है।
আর এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। আইএফএর গভর্নিং বডিতে এলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। উত্তর 24 পরগনা জেলার প্রতিনিধি হিসেবে গভর্নিং বডিতে এলেন পার্থ। চোটের কারণে ভারতের বিরুদ্ধে একদিনের টি-20 সিরিজ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুষ্মন্ত চামিরা। দ্রুতই তার পরিবর্তে নাম জানাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আই লিগের দল ইন্টার কাশিতে যোগ দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। অভিনব বিন্দ্রাকে অলিম্পিক্স অর্ডার সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা। তাকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহরে পৌঁছে গেলেন মোহনবাগানের তারকা স্কটিশ ফুটবলার টম অলডার্ড। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় বাগান সমর্থকদের। স্পোর্টস 24 আজ এ পর্যন্ত। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।